দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বিমানের এয়ারবাস কেনা নিয়ে। আপনারা জানেন যে কিছুদিন আগেই বোয়িং এর সঙ্গে একটি চুক্তি করেছিল তারা প্লেন কেনার জন্য। এখন তারা এয়ারবাস থেকে আরো 10টি প্লেন কিনতে যাচ্ছে। তাদের কি পরিকল্পনা, ব্যবসা নিয়ে কি করবে, এসব প্লেন নিয়ে এবং কবে নাগাদ এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হবে, এসব বিষয় নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার কামরান সিদ্দিকী। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বিমানের এই লেটেস্ট এগ্রিমেন্টটা এই এয়ারবাসের সাথে কবে হতে যাচ্ছে, কি করবে তারা, এটা একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিমানের যে চাহিদা বা যে পরিমাণ দরকার, যে নেসেসিটি অনুযায়ী আমাদের অনেক দিন ধরেই তারা চিন্তা করছিল যে ফ্লিট এক্সপানশন করবে, এবং সরকারের একটা প্ল্যান হচ্ছে 2035-এর মধ্যে 47টা এয়ারক্রাফট করবে, বিমানের বহরে থাকবে। এখন আছে 19টা। তো তারই অংশ হিসেবে বোয়িং, এয়ারবাস সহ অনেকেই এখানে ঢুকতে চাচ্ছিল। বোয়িং তো আগে থেকেই ছিল, এবং এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ই কিন্তু এয়ারবাসের সঙ্গে এক ধরনের সমঝোতা হয় যে 10টা মিনিমাম নিবে, কিন্তু মাঝখানে সেটা নানা কারণে এটা থেমে যায়, এবং এখানে আমরা কিন্তু বোয়িং তখন ঢুকে যায় নতুন করে 14টা। অনেকদিন ধরে কিন্তু আমরা দেখেছি বোয়িং এবং এয়ারবাসের মধ্যে একটা কম্পিটিশন চলতেছিল যে কার কাছ থেকে বিমান কিনবে। এক্স্যাক্টলি। এবং এখন যে 19টা, তার মধ্যে 14টা কিন্তু বোয়িং। এর মধ্যে যখন এই মাঝখানে আমেরিকান যে ট্যারিফ, যে তাদের যে চুক্তি হলো, বাণিজ্য চুক্তির সময় সরকার মূলত এক ধরনের সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ বাণিজ্য চুক্তিতেই কিন্তু ছিল যে তাদেরকে এই প্লেন কিনতে হবে। তো তারই ধারাবাহিকতায় সরকার এসে ইউরোপ কিন্তু তখন এই সুযোগটা নিতে চাইল। ইউরোপও তখন আমাদের উপর নানাভাবে চাপ তৈরি করলো। এখানে আপনি জানেন ইউরোপের যে 5টা দেশ মূলত একসঙ্গে এই এয়ারবাসের উৎপাদনের সঙ্গে জড়িত। এর মধ্যে ফ্রান্সেই মূলত ওদের মেইন কারখানা বা প্রতিষ্ঠান, অন্য জায়গা থেকে যন্ত্রাংশ এসে তারা ফাইনাল অ্যাসেম্বলিটা ফ্রান্সে করে। তো এগুলা এখানে যারা রাষ্ট্রদূত আছেন এইসব দেশে, ফ্রান্স, জার্মানি, ইউকে, তারপরে স্পেন এবং ইউরোপীয় ইউনিয়ন, এরা সবাই মিলে কিন্তু সিরিজ অফ মিটিং গত এই সময়টাতে করছিল। এবং আমরা ফাইনালি জানলাম যে এখন এই চুক্তিটা এয়ারবাসের সঙ্গে হতে যাচ্ছে আগামী 31 অগাস্টের মধ্যে, এবং তারা এয়ারক্রাফট সরবরাহ করবে হচ্ছে যে 2031 সাল থেকে শুরু করে এটা সরবরাহ হবে 10টা, এবং এর মধ্যে এয়ারবাস ওয়াইড বডি হচ্ছে 4টা, আর 6টা হচ্ছে ন্যারো বডি। ওকে, তো এই যে তাদের যে এই যে ফ্লিট এক্সপানশন, এটা তো হিউজ একটা এক্সপানশনের দিকে যাচ্ছে। তো বিমানে আমরা অনেকদিন ধরে কিন্তু এটাও কথা হচ্ছিল, যখন এয়ারবাসের সঙ্গে তারা কথা বলছিল আরো কয়েক বছর ধরে, তখন এই যে ডাইভার্সিফাইড ফ্লিট, অর্থাৎ আগে কিন্তু বোয়িংই ছিল আমাদের সব, সো একই ধরনের আমাদের লাগতো, যন্ত্রপাতি লাগতো। এখন তো এয়ারবাস ঢুকছে, সেটার জন্য এক্সপেন্স বাড়বে কিনা বা সেটার জন্য বিমান কতটুকু প্রস্তুত, সেগুলো নিয়ে এক্সপার্টরা কি বলছে? হ্যাঁ, এটা মিক্স ফ্লিটের কথা, যদিও গ্লোবালি অনেকেই চালায়, সব এয়ারলাইন্স কিন্তু মিক্স ফ্লিট চালায়। তো আমাদের এখানে যখন এয়ারবাস ঢোকার কথা হচ্ছে তখন এটা নিয়ে বিতর্কটা তৈরি হয়। তবে বিমান এক সময় মিক্স ফ্লিট চালিয়েছে অনেক আর্লি, মানে স্বাধীনতার পরপর একটা সার্টেন পিরিয়ডে কিছু এয়ারবাসের এয়ারক্রাফট ছিল। এবং আমাদের এখানে কিন্তু আপনি জানেন ইউএস বাংলা কিন্তু এখন দুইটাই চালায়, তাদের এয়ারবাসও আছে। তো এখন আমাদের এক্সপার্টরা বলছে হ্যাঁ, কিছু সার্টেন কস্ট বাড়তে পারে, তবে বিমান যদি, আমি যেমন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যানের সাথে কথা বলেছি, মফিদুর রহমান, উনি বলছে যে বিমান যদি পারফেক্টলি, দক্ষতার সঙ্গে ইফেক্টিভলি তাদের রুট এক্সপানশনগুলো করতে পারে, এয়ারক্রাফটগুলোকে বসিয়ে না রেখে যথাযথ কাজে লাগায়, এটা মোর সেফার এবং আরও বেশি সাশ্রয়ী হবে, ভালো হবে। কারণ বোয়িং যদি কোনো কারণে কলাপস করে, হইতেই পারে, আপনি জানেন রিসেন্ট বোয়িংয়ের অনেক এয়ারক্রাফটের প্রবলেম হয়েছে, একসাথে অনেক সময় নানান টেকনিক্যাল ইস্যু তৈরি হয় এয়ারক্রাফটে, তাহলে 2টা বহর থাকলে আপনার জন্যই সুবিধা, আপনি যে কোনো সময় যেটা চালাতে পারলেন। তো এই কারণে এটা বিমানের দক্ষতার উপর নির্ভর করে আসলে বিমান কতটা পারফেক্টলি এটা ইউজ করতে পারে। আরেকটা জিনিস বিমানকে নিয়ে, বিমানের পাইলট সংকট কিন্তু আমরা এখনো যেই 19টা বলছেন সেটারও কিন্তু অনেকখানি মানে আনইউটিলাইজ থেকে যায় তাদের পাইলট সংকটের কারণে বিমানগুলো। তো এইটার ক্ষেত্রে তারা ফ্লিট এক্সপানশনে যাচ্ছে, কিন্তু ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে তারা আসলে কতটা প্রস্তুত বা কি করছে? এক্স্যাক্টলি, আমরা একটা পরিসংখ্যান পেলাম, বিমানে এখনো যা পাইলট আছে তাদের প্রায় 30% শর্টেজ আছে, যেটা দরকার। তো এটা রিসেন্ট 24-এ তারা একসাথে 48 জন ক্যাডেট পাইলট বলে, ওদেরকে তারা অ্যাপয়েন্ট করেছিল। তো
ক্যাডেট পাইলট নেওয়ার কথাই বারবার এখনকার যারা বিমানের দায়িত্বে আছেন তারা বলছেন যে আমরা এই রুট এক্সপ্যানশনের সঙ্গে নতুন করে আরও ক্যাডেট পাইলট নিব, আর যদি প্রয়োজন হয় আর যারা প্রফেশনাল যারা বিভিন্ন এক্সপেরিয়েন্স পাইলটও আমরা নিতে পারি। তো এটা আসলে মানে দেখতে হবে যেহেতু অনেক দিন ধরে আমরা এই সংকটটা দেখে আসছি, বিমান কিন্তু খুব মানে ভালোভাবে বা দক্ষতার সঙ্গে এটা কিন্তু কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই পাইলট ইস্যুটাতে। পাইলটদের উপর অনেক ধরনের চাপ তৈরি হয়, আপনি জানেন মানসিক শারীরিক অনেক প্রবলেম তারা ফেস করে। তো এই কারণে যদি এখন সামনে এটা করতে হয়, আবার লিজও আসছে 10টা এয়ারক্রাফটের মধ্যে, আশা করি তারা যেই মানে কমিটমেন্ট করছে যদি সেটা ঠিকঠাক মতো করে তাহলে হয়তো এতটা সংকট থাকবে না। তবে আপনি যেটা বলছিলেন যে এই 47টা 2035 সালের মধ্যে আসলে 31 থেকে 35-এর মধ্যে করতে চায়। অন্যান্য আমাদের আসলে এটা ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে আমাদের বিমানই মনে হয় সবচেয়ে ছোট বহর, আমরা যদি আশেপাশের দেশগুলো দেখি, তাই না? হ্যাঁ, আমাদের তো এখন ধরেন আগে কিন্তু বাংলাদেশের বিমানের সবচেয়ে বহর বড় ছিল, কিন্তু এই লাস্ট 3-4 বছরে কিন্তু ইউএস বাংলা তাদেরকে ক্রস করে প্রাইভেট এয়ারলাইন্সেরই মানে বহর সংখ্যা বেশি। আবার অন্যান্য দেশে যদি আমরা দেখি তাদের যে ন্যাশনাল ক্যারিয়ার গুলো তার মধ্যে হিউজ বহর, বাট বিমানের এটা আসলে নাম্বারে কোনো কিছুই না, কারণ ইউএস বাংলা তো 25টা আছে, এখন 21টা আনার ঘোষণা দিয়েছে শুধু গত আগামী বছরের মধ্যে, তো আরো সামনে আনবে। তবে এখানে পার্থক্য আছে, প্রাইভেট কারো কিন্তু তার নিজস্ব এয়ারক্রাফট ওইভাবে নাই, বিমান কিন্তু নিজস্ব এয়ারক্রাফট ক্রয় করছে, অন্যরা সবাই লিজে আনছে, এটা একটা বেসিক বা পার্থক্য। তো নিজস্ব এয়ারক্রাফট থাকা এটা কিন্তু একটা শক্তি, স্ট্রেংথ, যে আমি সব লিজে আনছি না, আমার নিজেরই এয়ারক্রাফট। তো দীর্ঘমেয়াদে যদি বিমান ঠিকঠাক মতো ভালোভাবে এই টার্গেট পূরণ করতে পারে তাহলে এটা আমাদের যে এভিয়েশনের যে গ্রোথ, আপনি জানেন প্যাসেঞ্জার গ্রোথ হচ্ছে ধারাবাহিকভাবে, এবং হচ্ছে 3rd টার্মিনাল সামনে ওপেন হবে, এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে এখানে যে প্রায় 38টার মতো ফরেন ক্যারিয়ার যারাই হচ্ছে আমাদের 65% মার্কেট দখল করে রাখছে, সো এখানে একটা এয়ারলাইনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে সে তার জন্য বাজার উন্মুক্ত সে কতটা নিতে পারবে। বিমানের এই আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে বিমানের এই যে দুই পক্ষে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি আর যাই বলি, যে বোয়িং এবং এয়ারবাস সবাইকে সন্তুষ্ট করে যে নিল, এটা এমন না যে বিমানের প্রয়োজন কমার্শিয়াল কতটুকু ইউটিলাইজ তারা কমার্শিয়ালি যদি ইউজ করতে পারে এটা উইন উইন হবে বিমানের জন্য। এটাতে আমরাও লাভবান হলাম, বোয়িং এয়ারবাসও লাভবান হলো, কিন্তু আমরা আমাদের দক্ষতাটা কতটা প্রমাণ করতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে বিমানের বহরে নতুন করে এখন এয়ারবাস যুক্ত হতে যাচ্ছে, এর আগে বোয়িং এর সঙ্গে তারা চুক্তি করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে বিমানের বহর যেহেতু বাড়ছে, এখন তাদের যে পাইলটের যে সংকট, তারপর দক্ষ ম্যানপাওয়ারের যে সংকট, সেইটা আসলে তারা কতটুকু ম্যানেজ করতে পারবে, কতটুকু বিল করতে পারবে, সেটার উপর ডিপেন্ড করবে আসলে কমার্শিয়ালি কতটুকু ভায়াবল হবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।